আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে ট্রাভেলিং। এই ট্রাভেলিং নিয়ে আমি রীতিমতো রিসার্চ করছি সেই 2017 সাল থেকে। তো 2025-এ এসে আমার যে রিয়েলাইজেশন, আমার যে রেজাল্ট বা আমার যে অভিজ্ঞতা, আমি চাই এটা সবার সাথে শেয়ার করতে। কারণ ইদানিং অনেক বন্ধু বান্ধব বা অনেক আত্মীয় স্বজন আমার সাথে ডিসকাস করছেন বা পরামর্শ চাইছেন। আর আরো যদি বলি যে অনেকে ইনফরমালি একটা ট্রাভেল প্ল্যানও আমার সাথে শেয়ার করছেন। তো এই মোস্ট অফ দ্য কেসেস এর ভিতর আমি যেটা পাই যে অনেকের ভিতরে একটা লুকায়িত পারপাস থাকে, বাট সেটা সে প্রকাশ করে না। তো প্রকাশ না করে সে জানতে চায়, আচ্ছা এভাবে কি যাওয়া যায়, ওভাবে কি যাওয়া যায়, এটা করলে কেমন হয়। আসলে সবসময় মনে রাখতে হবে ট্রাভেলিং এর জন্য আপনার পারপাস সেট করতে হবে। আপনি কোন পারপাসে ট্রাভেল করছেন, এটা হচ্ছে মেন পয়েন্ট। যদি আপনি ট্রাভেল করতে চান যে জাস্ট ফর পাসিং লেজার আওয়ার্স অর পাসিং সাম ভ্যাকেশনস, সো এইটা এক ধরনের ট্রাভেলিং পারপাস। আর আরেক ধরনের ট্রাভেলিং পারপাস হচ্ছে যদি আপনার টার্গেট থাকে যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভিজিট করবেন, এর জন্য নিজেকে গোছানো। সো ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি আপনার মনের অসুখের কথা না বলেন, সো ওষুধ দেওয়া কিন্তু খুব টাফ। তো এই জন্য ভাবলাম একটা ওপেন ডিসকাশন করি। লেটস সে যে আমরা কখনো ট্রাভেল করি নাই, বাট আমরা ট্রাভেল শুরু করতে চাচ্ছি। আমি বলবো এই ক্ষেত্রে যদি আপনার মনের সুপ্ত বাসনা থাকে যে কোনো এক সময় ইউরোপে বেড়াতে যাব, এখন বেড়াতে গিয়ে কি করবেন সেটা কিন্তু আপনার, ওই যে বললাম, আপনার পার্সপেক্টিভ, আপনি কি চান। আমি ধরেই নিলাম যে বেড়াতে গিয়ে আপনি ফিরবেন না, বা উম, বেড়াতে গিয়ে আপনি হয়তো অ্যাসাইলাম ক্লেম করবেন, যেটা আসলে উচিত না। কেন উচিত না? এই কারণগুলোর জন্যই আজকে আমাদের বড় বড় দেশগুলো ভিসা দিচ্ছে না। যে ভিসা পাওয়ার যোগ্য সেও ভিসা পাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে যে, আমি কাউকে ছোট করে বলতেছি না, যেটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, যে ভিসা পাওয়ার জন্য যে আসলে এলিজিবল, সে ভিসা না পেয়ে এমন একজন ভিসা পাচ্ছে যে আসলে ভিজিটর না, সে ইলিগেলি থাকার জন্য অ্যাপ্লাই করছে। তো সেই লোক ভিসা পেয়ে যাচ্ছে। এইভাবে করে দেখা যাচ্ছে কি দেশের বদনাম হয়। তো ওরা তো যারা ইমিগ্রেশন অফিসার, ভিসা অফিসার, ওরা চেক করে যখন ভিসা দেয়, কিন্তু আফটার ম্যাচ যখন দেখা যায় যে এই লোকটা আসলে ট্রাভেলার না, সে আর ব্যাক করছে না, সো ওরা কিন্তু এটা ক্যালকুলেট করে যে কোন ইয়ারে কতজন এমন হলো, এরকম হিসাব করতে করতে ওরা একসময় ওই দেশের জন্য সার্টেন টাইমসের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। সো এটা উচিত না, এটা করবেন না কখনো। আপনার ট্রাভেল করেন, হ্যাঁ ট্রাভেল করেন, সেটা ডিফারেন্ট কেস। হাওয়েভার আমি যেটা বলতে চাচ্ছিলাম, ট্রাভেলিংটা শুরু করতে হবে খুব মানে হিসাব করে। কেমন? আপনি প্রথম ট্রাভেল শুরু করেন ছোট দেশ থেকে, যেমন মনে করেন নেপাল, ইন্ডিয়া, ভুটান। হুম। তো ফার্স্ট ট্রাভেলটা যেভাবে করবেন, ফার্স্ট ট্রাভেলটা সিঙ্গেল ট্রাভেল করা সবচেয়ে বেটার। সিঙ্গেল ট্রাভেল মানে কি, মানে একটা দেশে যান। যেমন আপনি শুধু ইন্ডিয়া যান, আপনি ইন্ডিয়া গিয়ে 4 দিন থাকেন, বাট এইটা করবেন না যে 2 দিন থেকে চলে আসলেন। এটা কি জানেন, এগুলো হচ্ছে ডিসক্রেডিট। এগুলো হচ্ছে ভিসা অফিসাররা খুব ভালো বুঝে। আমরা অনেক সময় মনে করি যে আমরা শুধু চালাক, আসলে না। যারা ভিসা দিতে বসছে তারা আপনার আমার থেকে ফার বেশি বেটার। হ্যাঁ, তারা এইসব নলেজ নিয়েই এই চাকরি করতে বসছে। সো আপনি যখন একটা প্ল্যানে আগাবেন, আপনি 2 বছর হাতে নেবেন। 2 বছর, আমি বলবো 2 বছর। অনেকে বলে যে 1 বছর, বাট আমি বলবো 2 বছর। 2 বছর বেস্ট। কারণ ওরা যখনই বিচার করতে যায় কাউকে, দেখে লাস্ট 2 ইয়ার্স ট্রাভেল হিস্ট্রিটা কি আছে, তারপর তারা বলবে যে লাস্ট ইয়ার মানে প্রেজেন্ট ইয়ারে তার ট্রাভেল হিস্ট্রি কি আছে। সো আমি বলবো 2 বছর হাতে নিয়ে আপনি ট্রাভেল শুরু করবেন। সো প্রথম যেটা করবেন, আপনি হয়তো ইন্ডিয়া গেলেন বা নেপাল গেলেন,
3-4 দিন 5 দিন থাকবেন। দেখেন একটা দেশে ভিজিট করতে গেলে কিন্তু 1 দিন 2 দিনে কিছুই দেখা হয় না। এটা কিন্তু মানে আপনি যেমন বুঝেন আমি বুঝি, ভিসা অফিসাররা আরো ভালো বুঝে। সো আপনি মনে করেন টাকা সেভ করে করে দেশে ঘুরলেন, আলটিমেটলি কোন দেশে ভিসা পাবেন না। এই জন্য বলবো যে কোনো দেশে গেলে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিনের জন্য আপনি স্টে করেন, আপনি ওই এরপর আবার রিটার্ন আসেন। আচ্ছা, আসলেন, এরপর আবার দেখা যাবে বেশি ঘন ঘন যাবেন না, ঠিক আছে? যেমন আপনি ইন্ডিয়া ট্রাভেল করে আসলেন, ফাইন। আবার হয়তো 4-5 মাস পরে আপনি করলেন কি, আমার যেটা সাজেশন, আপনি ইন্ডিয়ার পরে গেলেন হচ্ছে মনে করেন নেপাল আর ভুটান যেতে পারেন, পাশাপাশি দুটা দেশ আছে। নেপাল ভুটান যান। নেপাল ভুটানে কিন্তু খরচ তেমন বেশি না। নেপাল ভুটান যদি ঘুরে আসেন, সময় দিবেন হচ্ছে যেমন নেপালে 3 দিন, ভুটানে 2 দিন, এরকম 5 দিন, এরকম ঘুরে আসবেন। ঘুরে আসলেন, আচ্ছা, এরপরে অনেকে যেটা আগে করতো, যেমন আম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তিনটা হচ্ছে মানে 3 ভাইরা ভাই। কেন? আগে যেটা করতো অনেকে, আপনার ওই থাইল্যান্ড যে 2 দিন থাকতো, তো মালয়েশিয়া 1 দিন, আর মালয়েশিয়া 1 দিন থেকে সিঙ্গাপুর আবার চলে যেত। তা এইটা আসলে কি, আপনি যে পাসপোর্টে শুধু স্টিকার লাগাইতে গেছেন, এটা ভাই আজকে মানে ভিসা ভিসা লাগে না। এটা এমনি পোলাপানি বুঝে যে এটা আসলে উদ্দেশ্যটা কি। সো এই টেকনিক গুলো ইউজ না করে, মানে বাইপাস ইউজ না করে যদি অনেস্টলি ট্রাভেল করা যায়, যে আসলে ট্রাভেল হিস্ট্রি রেকর্ড করার মতো করতে পারেন, আপনার জন্য পজিটিভ। আদারওয়াইজ কিন্তু আপনি যখন ফাইনাল স্টেজে যাবেন, এটা তো আপনার স্টেজ 1-2, যখন ফাইনাল স্টেজে যাবেন, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যাবেন, তারা কিন্তু আপনারা সহজে বিলিভ করতে চাইবে না যে আপনি এজ এ ভিজিটার। হাওয়েভার থাইল্যান্ড, মালয়েশিয়ার ব্যাপারে যেটা বলবো, আপনি থাইল্যান্ড যান, হ্যাঁ, আপনি থাইল্যান্ডটা ট্যুর করেন একটা। থাইল্যান্ড কিন্তু অনেক বড় দেশ, এবং থাইল্যান্ড আসলে ঘুরে দেখার জন্য আমি বলবো 7 দিনও হয় না। কারণ আপনি থাইল্যান্ডে ব্যাংকক যদি ঘুরেন, সিটি লাইফ দেখতে 2 দিন সময় লাগবে আপনার মিনিমাম। এটা তো ব্যাংকক থেকে যদি আপনি একদিকে যে ফুকেটের দিকে যান বা ক্রাবের দিকে যান, ওইখানে তো 2 দিন আপনার মানে মাস্ট। সো 2-2-4, আর আসা যাওয়া যদি আমি 1 দিন ধরি, 5-6 দিন, 6 দিন তো এমনি লাগতেছে ভাই একটা দেশে ঘুরতে। এখন আপনি মনে করেন গেলেন খালি ব্যাংকক থাকলেন, থাকে ফট করে আবার উড়াল চলে গেলেন মালয়েশিয়াতে। ভিসা তো থাকে ভাই রেকর্ডটা। সো এইটা হচ্ছে নেগেটিভ মার্কিং। আর পজিটিভ মার্কিং হচ্ছে আপনি একটা দেশ ভালো করে ঘুরছেন, ঘুরে আপনি মনে করেন মালয়েশিয়া গেছেন, কোনো সমস্যা নেই, মালয়েশিয়া যান। মালয়েশিয়া যা 3 দিন থাকেন, আবার 4 দিন থাকেন। আবার মালয়েশিয়া তো অনেক বড় দেশ, আপনি খালি কেএল ঘুরবেন, কেএল ঘুরে দেখার কিছু নাই আসলে। আপনি এই মালয়েশিয়াতে যেমন আমরা ইয়েতে গেলাম, মালয়েশিয়াতে ঘোরার অনেক জায়গা আছে আর কি। লঙ্কা হয়ে যেতে পারেন, লঙ্কা হয়ে গেলে 2 দিন সময় লাগবে আপনার এখানে। তো 2 দিন, কেএল 3 দিন, যাওয়া আসা মনে করেন 4 দিন ধরলাম, 4 দিন থাকাই লাগে আসলে। তো এইটা হচ্ছে আপনার ভিজিটরের পারফেক্ট হিস্ট্রি, ঠিক আছে? ট্রাভেল হিস্ট্রি যারা বলে, ট্রাভেল হিস্ট্রি মানে কি, মানে আপনি যে ট্রাভেল করছেন এটার ইতিহাসটা, ঠিক আছে? ইতিহাস বানাইতে হলে ভালো করে বানাইতে হবে। মানে আপনি জাস্ট একটা পা দিয়ে আবার চলে আসলেন, এইটা কিন্তু ট্রাভেল হিস্ট্রি না, ঠিক আছে? সো আমি অনেককে দেখছি এই ভুলগুলা করছে, ইভেন আমিও করছি এক সময়। যেমন আমার একটা ভুল ছিল, আমি যখন মালদ্বীপসে যাই, তখন আমি চিন্তা করলাম যে আমি কেননা শ্রীলঙ্কা হয়ে যাই। আচ্ছা, কি করতে হবে তাহলে? শ্রীলঙ্কা আমি 1 দিন ছিলাম, তো ভিসা স্টিকার লাগছে আমার পাসপোর্টে, কিন্তু আলটিমেটলি আমি অনেক পরে বুঝতে পারছি, রিয়েলাইজেশন গুলো আসছে যেগুলো আমি এখানে শেয়ার করতেছি। আলটিমেটলি আমি যে শ্রীলঙ্কা ঢুকলাম 1 দিন থেকে, আমার মাল দিয়ে ব্যাক করছে, আসলে আমার 0। এবং আমি পুরোটা কোনো ক্রেডিট নিই না, ডিসক্রেডিট উল্টা আরো আমার। ভিসা অফিসার কোনো সে খেয়াল করে, এটা সে ইজিলি বুঝবে যে ভাই তুমি সিলটা লাগানোর জন্য মাল শ্রীলঙ্কা গেছিলে, আর কোনো কারণ নেই। শ্রীলঙ্কা তুমি 1 দিন 1 পা দিয়ে আর 1 পা আবার মাল দিয়ে চলে আসছো, এটার কোনো মানে নাই আসলে। এই আর কি। তো আমি যেটা বলবো, মনে করে শুরু করেন ইন্ডিয়া থেকে, একটা প্রথম দেশ ঘুরলেন, একটা গ্যাপ দেন, গ্যাপ দেবে থাইল্যান্ডে গেলেন, সময় দেন ওইখানে। আপনি থাইল্যান্ড মালয়েশিয়া একসাথে করেন, সমস্যা নেই, বাট ওরকম করেন না 1 দিন 2 দিন করে চলে গেলেন, আর এটা করেন না। থাইল্যান্ডে সময় দেন, মালয়েশিয়া সময় দেন, এবার চলে আসেন, ঠিক আছে? চলে আসেন। আচ্ছা, এবার আপনি করলেন কি, আবার বছরের শেষে, মানে দেখেন বছরকে 4 দিয়ে গুণ করলে 3টা, আর 3টা সেশন ঘুরেন, ঠিক আছে? আবার লাস্ট ডিসেম্বরে আপনি একটা প্ল্যান করেন। ডিসেম্বরে কি, আপনি সিঙ্গাপুরে একটা প্ল্যান করেন, সিঙ্গাপুরে যান। আপনি ডিসেম্বরে না তো চায়না যান, ঠিক আছে?
তো চায়না বা সিঙ্গাপুরে গেলে হবে কি জানেন, মানে আপনি ডিসেম্বরে আপনি ট্রাভেল করছেন মানে হচ্ছে আপনি পারফেক্ট ট্রাভেলার, মানে 31st উদযাপন করতে গেছেন, বা ডিসেম্বরে যাওয়া মানে হচ্ছে একটা আপনি প্রুফ ট্রাভেলার যে আপনি, ঠিক আছে। সো বছরে 3বার আপনি প্রথম বছরে ট্রিপ দেন, আচ্ছা গেল, ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আপনি পরের বছর আপনি এবার দেখবেন যে একটু মাঝামাঝি দেশগুলোতে ট্রাই করেন। যেমন আমি আপনাকে বলি, সাধারণত যেই দেশগুলোতে গেলে মানে মানুষ আমাদের দেশ থেকে মানুষ ফিরে আসে কম, যেমন এক্সাম্পল দিই আপনাকে, সৌদি আরব, দুবাই, তারপর মনে করেন যে উম এই টাইপের সৌদি আরব, দুবাই, কাতার, মানে এই আরব আমিরাতের যে দেশগুলো, আপনি এইগুলোর মধ্যে থেকে একটা চুজ করতে পারেন। যেমন আমি যেমন একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আপনি ওমরা করতে, ইনশাল্লাহ আল্লাহর নামে ওমরা করে যেতে পারেন। আপনি ওমরা করলেন, ওমরা করে দুবাই, কারণ ওমরা ফ্লাইট গুলো সাধারণত দুবাই হয়ে আসে, বা দুবাই একটা ইয়ে দেয় আর কি, আমি এসে গেলে। সো আপনি ওমরা করতে গেলে ওমরার একটা সিল করে পাসপোর্টে, যেটা আপনার জন্য খুবই নেসেসারি। এটা একজন ভিসা অফিসার বুঝবে যে এই লোক কতটা ফাইন্যান্সিয়ালি রিচ হলে সে আহ, তার ধর্মের জন্য সে আরেক দেশে গেছে, ট্রাভেল করছে তার ধর্মের কাজে, সে রিচ। সবাই তো পারে না, যার টাকা নাই সে তো কখনো মানে যাইতে পারবে না। এটা ভিসা অফিসারের একটা থিঙ্কিং, একটা যে সে আরেক দেশ, নিজের দেশ থেকে আরেক দেশে গেছে তার ধর্মের জন্য। হুম। সো এটা একটা ভালো সাইন। এবং ওই যে আসার সময় দুবাই হয়ে আসলেন, দুবাইতে কিন্তু আপনি 3 দিন থাকতে পারেন। দুবাইতে আসার সময় দুবাইতে 3 দিন থেকে আপনি চলে আসলেন। দুবাইতে 3 দিন থাকা ইটস মোর দেন এনাফ, কারণ 3 দিনে দুবাই সাফারি করা যায়, দুবাই যে গোল্ড মার্কেট সেটা ঘোরা যায়, এবং আরেক দিনে দুবাইয়ের যে আপনার ইয়েগুলো, যেমন ওই যে কিছু মিউজিয়াম বা এগুলো আছে, এগুলো ঘোরা যায়, এনাফ এটা, ঠিক আছে। আপনি এটা একটা প্ল্যান রাখেন এই বছরে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি 3 মাস 4 মাস গ্যাপ দেন, 4 মাস গ্যাপ দিয়ে আবার কি করেন আপনি, এরপর যেটা করবেন, আমার কথা হচ্ছে এরপর একটা ভালো কোনো দেশে, ভালো দেশ মানে কি বোঝাচ্ছে জানেন, যেমন টার্কি, যেমন জাপান, হ্যাঁ, টার্কি বা জাপান, এই টাইপের দেশগুলো, বা মনে করেন সাউথ কোরিয়া, বা কোরিয়া, মানে এই যে দেশগুলো না, এই টাইপের, মানে এই দেশগুলো যদি ভিজিট করতে পারেন ওই সময়টা, আপনার, আমি বলবো আপনার ফার্স্ট ওয়ার্ল্ডে ভিসা হওয়ার চান্স, মানে আমি বলবো 50% থেকে 80% চলে যাবে শিওরলি। সো এরপরে যদি আপনি জাপানের ভিসা পান বা টার্কির ভিসা পান, এইটা আপনার জন্য অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে, হয়ে থাকবে আপনার জন্য। ফাইনালি আপনি একদম বছরের শেষে চলে আসেন, বছরের শেষে তখন আপনি আবেদন করতে পারেন। যেমন আমি বলবো তখন আপনি ইউকের জন্য আবেদন শুরু করবেন, সেনজেন আগে দরকার নেই, ইউকে তে আবেদন শুরু করবেন আগে। আমি কনফিডেন্ট যদি আপনি মানে ডকুমেন্ট অরিজিনাল হয়, এবং ট্রাভেল হিস্ট্রি আমি যেভাবে বলছি এভাবে হয়, বা কিছুটা কম হয়ে থেকেও যদি এরকম হয়, প্রফেশন প্রুফ করতে পারেন যে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, এবং আপনি ঠিক মতো ইনকাম ট্যাক্স দেন, যদি এগুলো সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আপনি ইউকের ভিসা পাবেন। এবং ইউকেতে যদি আপনি ঘুরে আসতে পারেন, সেই ক্ষেত্রে বলা যায় আপনাকে সেনজেন আটকাবে না, যদি আপনার নসিব খারাপ না থাকে, ঠিক আছে। এরপর স্টেপ আপনি নিতে পারেন কানাডার জন্য। এখন এই যে আমরা ধাপে ধাপে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দিকে আগাইলাম, এখানে একটা বড় বিষয় কি জানেন, এখানে একটা বড় বিষয় হচ্ছে আপনি যখন ট্রাভেলিং শুরু করলেন তখন থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন সবসময় আপডেট থাকতে হবে। এবং সবচেয়ে বেটার হচ্ছে যখন আপনি বড় দেশের জন্য যাবেন, তখন তারা দেখতে চায় লাস্ট 2-3 বছরের ট্যাক্স রিটার্ন সে কত দিছে। সো আমি বলবো ট্যাক্স রিটার্নটা আপনি আপডেট রাখেন, সেটা যেভাবেই হোক। আপনি মনে করেন প্রথম বছরে 30,000 টাকা ট্যাক্স রিটার্ন দিলেন, এরপর বছর দিলেন আপনি 60,000 টাকা। মানে যদি আপনার প্ল্যান থাকে, ওই যে বললাম যে আপনার পারপাস কি আপনি জানেন, যদি প্ল্যান থাকে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পর্যন্ত ভিজিট করব এবং এরপরে কি করবো সেটা আপনার ব্যাপার, আপনি থেকে যাবেন না আসবেন না কি, সেটা আপনার পারপাস। বাট যদি প্ল্যান ওটা থাকে, অফকোর্স আপনাকে
ট্যাক্স রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে প্রতি বছরে এবং এটা আপনার রেকর্ড রাখতে হবে। যেমন কিছু দেশ আছে ট্যাক্স রিটার্ন না দেখে ভিসাই দেয় না, ঠিক আছে, ট্যাক্স রিটার্ন দেখাতেই হবে। সো আমি বলবো প্রথমে 30 দেখান, এরপরে 60,000 দেখান, এরপর আপনি যে বছরে দাঁড়াবেন সেই বছর আরেকটু বেশি দেখান, ঠিক আছে। এটা লয়ারের সাথে কথা বললে আরো ইজিলি বোঝাই দিবে আপনাকে, কোনো সমস্যা হবে না এটা ইনশাল্লাহ। তো এই হচ্ছে টোটাল ব্যাপার ট্রাভেলের। সো আরো কিছু ইস্যু থাকে, যেমন আমরা অনেক সময় অনেকের কথা শুনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, যে যেমন শর্টকাট, বা আমরা যেটা বলি যে মানে আমাদের জিনিসটা নাই, মানে 2 নম্বরই কোনো ওয়েতে যদি আমরা সেটা করতে পারি। একটা মাথায় রাখবেন, যদি কোনো সময় এরকম ধরা পড়েন তাহলে সারা জীবনের জন্য কিন্তু ব্ল্যাকলিস্টেড হবেন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো দিনই কোনো ভিসা অফিসের সাথে কেউ কোনো চুক্তি করতে পারে না। যদি কেউ বলে যে আমার এম্বাসির সাথে কন্ট্রাক্ট আছে, একদম ভোগাস ভোগাস ভোগাস, ফাউল ফাউল ফাউল, এটা বিলিভ করবেন না। হ্যাঁ, কিছু ইস্যুজ আছে, সেটা হচ্ছে কিছু দেশের ব্যাপারে কিছু অব্লিগেশন আছে, সেটা হচ্ছে আমি নাম বলতেছি না, বাট ওই দেশগুলি এর মধ্যে নাই, যেটা কথা আমি বলতেছি। ওই দেশে যেমন আমি একটা নাম ধরে বলতে পারি, যেমন একসময় শুনতাম যে ইটালিতে অমুকের এম্বাসিতে লোক আছে, কন্ট্রাক্ট করে নিতে পারবে, এইসব একদম ভোগাস কথা, ভোগাস 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 পুরা। আমি এটা আসলে কিছু বলতে চাই না। এখন আবার শুরু হয়েছে একটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় কন্ট্রাক্টে ভিসা। ভাই আমি আমি বললাম তো, এটা যদি কেউ প্রুফ করতে পারে, আমি বললাম প্রুফ করতে পারে, আপনারা যা বলবেন তাই মেনে নেবে। অসম্ভব। অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটে আইএলটিএস ছাড়া অসম্ভব। আইএলটিএস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর ওয়ার্ক পারমিট অ্যান্ড এডুকেশন ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে। আইএলটিএস এবং পিছিয়ে দেওয়া হয়, কিন্তু কেউ যদি বলে অস্ট্রেলিয়া কন্ট্রাক্টে ওয়ার্ক পারমিট, আপনার কিচ্ছু লাগবে না, খালি পাসপোর্ট দেন, নেভার এভার। এটা বিলিভ করছেন তো বহু লোক নিঃস্ব হয়েছে, আপনিও নিঃস্ব হবেন, ঠিক আছে। এইটা কখনো করবেন না, ঠিক আছে। আর সর্বোপরি হচ্ছে, যদি কোনো গাইডলাইন লাগে কোনো ট্রাভেলিং এর, আমি তো অনেক বড় কেউ না, আমার জাস্ট অভিজ্ঞতা, আমি 8 থেকে 9টা দেশে ট্রাভেল করছি, আমি নিজে কিছু ভুল করছি, সেই ভুলগুলো আমি শুধরাইছি, এবং আমি অনেক অভিজ্ঞ ট্রাভেলার সাথে কথা বলছি, ট্রাভেল করছি, অনেকে আমার সাথে ট্রাভেলও করছে। সো যদি কোনো অপিনিয়ন বা আমি আমি আসলে অ্যাডভাইস বলবো না, হেল্প যদি লাগে, আমি সবসময় আছি, কথা বলতে পারেন আমার সাথে, সাজেশন দিতে পারেন। যদি কেউ থাইল্যান্ডে বা কোথাও ঘুরতে যেতে চান, ওইখানে আমার একটা সেট আপ আছে, যে বাঙালি একটা, যখন থাইল্যান্ডে গেলে হচ্ছে আপনার একটা প্রবলেম হয় অনেক সময়, এয়ারপোর্টে ওরা ইংরেজি বোঝে না, তো অনেকের সমস্যা হয়। সো ওইখানে যে রিসিভ করার কোনো ব্যাপার থাকে, যে ব্যাংককে বাঙালি রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি খাবারের অনেক দাম, হ্যাঁ অনেক দাম, যদি দুজন খেতে বসেন কমপক্ষে 1500 বাদ বিল হবে, না হলে 1000 বাদ বিল হবে। সো যদি এমন কোনো বিষয় থাকে যে না ব্যাংককে আমি করতে চাই, আমাকে একটু হেল্প করেন বা কিছু অ্যাসিস্ট করেন, সেটা করা যাবে, কোনো সমস্যা নাই। আর ইউরোপে যদি কেউ আবেদন করতে চান বা সাজেশন চান, যে ভাই আমার 2-3টা দেশে ট্রাভেল হিস্ট্রি আছে, আমি ইউরোপে আবেদন করতে চাই, সেক্ষেত্রে কি করা যায়, বা ইউকেতে আবেদন করতে চাই, সেক্ষেত্রে কি করা যায়, সেটাও আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো আশা করি। তো এই ছিল আজকের ট্রাভেল নিয়ে একটা ছোট্ট আলোচনা। অনেক বেশি জ্ঞানী না আমি, অনেক জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা, যাতে আরেকজন প্রতারিত না হয় বা বিপদে না পড়ে, এই জন্য কথাগুলো বলা আর কি। হ্যাঁ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে কোনো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো কোনো, এই প্রশ্ন থাকলে এখানে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। আর যদি মনে করেন যে না আরেকটা ভিডিও লাগতে পারে ট্রাভেল নিয়ে, সেটাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।